প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভাষক, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্ন প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন কৌশল। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে সেই মার্চ মাস থেকে আমরা এই কিশোর বাতায়ন ফেসবুক পেজ থেকে তোমাদের পড়ালেখার কার্যক্রমকে, পঠন পাঠন ও শিক্ষা কার্যক্রমকে সচল রাখার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে, মৃত্যুর মিছিল ক্রমশ বাড়ছে। তো তারপরেও শিক্ষা আমাদের জীবনের অপরিহার্য একটি অংশ, এর মধ্য দিয়েও আমাদেরকে এই কাজটি চালিয়ে যেতে হবে। যার জন্য আজকে আবার তোমাদের সামনে এসে হাজির হয়েছি বাংলা দ্বিতীয় পত্রের অর্থাৎ ব্যাকরণ অংশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাক্যতত্ত্ব নিয়ে। আজকে আমাদের বাক্যতত্ত্বের প্রথম পার্ট। তোমরা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ, ঝটপট তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বাক্যতত্ত্ব নিয়ে উপস্থিত হয়েছি। এবং এই অধ্যায়টি দুটো পর্বে আমরা বিভাজন করেছি। আজকে হচ্ছে তার প্রথম পর্ব এবং আগামীকাল থাকছে এর দ্বিতীয় পর্ব। আর এই দুটো পর্ব মিলে বাক্যতত্ত্ব সম্পর্কে খুঁটিনাটি যা কিছু আছে আমরা ইনশাল্লাহ ভালো মতো শেষ করতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো। এবং পরীক্ষায় কিন্তু এই জায়গার থেকে আমাদের অবশ্যই দুটো প্রশ্ন থাকে এবং আমরা সেখানে সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো আশা করছি। তাহলে বন্ধুরা, তোমরা আমাদেরকে জানিয়ে দাও কে কোথায় আছো, আমাদেরকে কমেন্ট বক্সে তোমার মতামত জানাও। কার কি জিজ্ঞাসা আছে টাইমলাইনে শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও যে আমরা এখন একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশে আছি। তোমরা জানো যে ব্যাকরণ অংশে 30 নম্বর ব্যাকরণ, এবং বাংলায় A+ পেতে চাইলে ব্যাকরণ অংশে অবশ্যই তোমাকে ভালো করতে হবে, কারণ নির্মিতি যে অংশটা আছে ওখানে তোমরা জানো যে খুব ভালো নম্বর তোলা একটু কষ্টকর। এই জন্য আমাদেরকে ব্যাকরণ অংশটাকে একটু জোর দিতে হয়। আমরা ইতঃপূর্বে নির্মিতি অংশের পত্র নিয়ে আলোচনা করে পত্রের পর্বটা শেষ করেছি, প্রতিবেদন শেষ করেছি। আজকে আমরা ব্যাকরণ অংশে চলে গেছি। ব্যাকরণ অংশের ধারাবাহিক আলোচনায় অবশ্যই তোমার 30 নম্বরের পূর্ণ আলোচনাগুলো আমরা সমাপ্ত করতে পারবো বলে আশা করছি। তাহলে বাক্যতত্ত্বে আমাদের কি কি থাকছে বন্ধুরা দেখো। আলোচ্য বিষয় বাক্যের সংজ্ঞার্থ। আমরা দুটো পর্বে কি কি জানবো, অর্থাৎ বাক্য কি, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কি, বাক্যের অংশগুলো কি কি, গঠন অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগও আমরা জানবো। একই সাথে অর্থ অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগও জানবো। বাক্যের পদ সংস্থাপনার ক্রম বা সিনট্যাক্সও আমরা দেখব। সবশেষে আমরা করব বাক্য রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। অর্থাৎ এই যে 7টি সেগমেন্ট, 7টি অংশ আছে আমাদের এই বাক্যতত্ত্বের মধ্যে, এই জায়গাগুলোর থেকে আমাদের দুটো প্রশ্ন থাকবে। আরেকবার এক ঝলক দেখে নাও আমাদের দুটো পর্বের মধ্যে কি কি আলোচ্য বিষয় থাকছে। বাক্য কাকে বলে সেটা আমরা জানবো। এই পাঠ শেষে অবশ্যই তোমরা বাক্য কাকে বলে সেটা বলতে পারবে। একটি সার্থক বাক্যের যে কয়টি গুণ দরকার বা লক্ষণ বা বৈশিষ্ট্য থাকতে হয় সেগুলো বর্ণনা করতে পারবে। বাক্যের অংশগুলো তুমি দেখাতে পারবে এবং গঠন অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ বর্ণনা করে সেগুলো আমাদেরকে তুলনামূলক আলোচনা করে দেখাতে পারবে যে এটা জটিল বাক্য, এটা সরল বাক্য। অর্থ অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগও করতে পারবে। সবশেষে সিনট্যাক্সটা দেখাতে পারবে এবং বাক্যের ট্রান্সমিশনও তোমরা করতে পারবে। বন্ধুরা, প্রথমেই আমরা প্রশ্নের ধরনটা দেখি নিই। যে বাক্যতত্ত্ব নিয়ে আমরা আজকে আছি, তোমার পরীক্ষায় প্রশ্নটা কিভাবে থাকবে। বাক্যতত্ত্ব থেকে একটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে অথবা 8টি বাক্যের মধ্যে 5টি বাক্যান্তর করতে হবে। একটা ভালো অপশন আছে কিন্তু তোমার হাতে। অর্থাৎ একটি প্রশ্ন থাকবে ন্যারেটিভ, বর্ণনামূলক, তোমাকে ওই প্রশ্নের উত্তর করতে বলবে, অথবা দিয়ে 8টি বাক্য দেয়া থাকবে, নির্দেশ অনুযায়ী সেই বাক্যগুলোকে পরিবর্তন করতে হবে, রূপান্তর করতে হবে। হয়তো সরল বাক্য আছে, জটিলে করতে বলতে পারে। অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করতে বলতে পারে। ঠিক আছে, সাধারণ বাক্য আছে, অনুজ্ঞামূলক বাক্য করতে বলতে পারে। এরকম 8টি বাক্য দেয়া থাকবে, সেখান থেকে 5টি বাক্যকে ট্রান্সমিট করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। অথবা দিয়ে আরেকটা থাকবে বড় প্রশ্ন, অর্থাৎ
সংজ্ঞামূলক, যেমন বললো বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের গুণগুলো আলোচনা করো, বা যোগ্যতা কাকে বলে, যোগ্যতা কিসের উপর নির্ভর করে, বাক্য কাকে বলে, গঠন অনুযায়ী বাক্য কত প্রকার, কী কী, উদাহরণ সহ বর্ণনা দাও। এই যে এইভাবে, তাহলে আমরা স্পষ্ট জানলাম আজকের যে আলোচনা, এখান থেকে আমাদের দুটো প্রশ্ন আমরা পাবো। এক, ওই বর্ণনামূলক প্রশ্ন, অথবা দিয়ে 8টা বাক্য থাকবে, আমরা 5টি বাক্যের রূপান্তর করব। তো এক্ষেত্রে একটা টিপস দিয়ে রাখি, বাংলা বিষয়ে A+ পেতে চাইলে তোমাকে কিন্তু কতগুলো স্ট্র্যাটেজি ফলো করতে হয়। স্ট্র্যাটেজি এর আগে বলেছি, মানে রণকৌশল, অর্থাৎ তোমাকে কৌশলী হতে হবে। কৌশলটা কীরকম? এই জায়গায় যদি তুমি বর্ণনামূলক একটি প্রশ্ন লিখতে যাও, তাহলে দেখো সময়ের একটা ব্যাপার, 10 থেকে 15 মিনিট সময় লাগবে হয়তো। দ্বিতীয়ত, ওখানে তোমার বানান ভুল হতে পারে, বর্ণনায় তোমার উদাহরণ ভুল হতে পারে, ফলে ওই জায়গায় কিন্তু নম্বর কাটার একটা সুযোগ থাকে। 5-এর মধ্যে হয়তো 3 পেলে, 4 পেলে। কিন্তু তুমি যদি 8টি বাক্য থেকে 5টি বাক্য রূপান্তর করো, একদম ছাক্কা নম্বর যেটাকে বলি, 5-এ 5 পেয়ে যাবে। তবে এই যে 5টি বাক্য যে রূপান্তর করবে, এটা তো হুট করেই হবে না। ওঠার জন্য আবার তোমাকে সেই বাক্যের ধরন, গঠন, বৈশিষ্ট্য, এই বিষয়গুলো জানতে হবে। অর্থাৎ আমরা বাক্য তত্ত্বের পুরো আলোচনাটাই বুঝবো, পরীক্ষায় আমরা এই জায়গাটা থেকে উত্তর করার চেষ্টা করব। তাহলে কি হবে? তোমার সময় বেঁচে যাবে। তুমি 5টি বাক্য ট্রান্সমিট করবে সর্বোচ্চ 5 মিনিট, দেখো সময় বেঁচে গেল। একই সাথে তুমি একদম নিশ্চিত নম্বরও পাচ্ছ, যে 8টা থেকে 5টা সঠিকভাবে রূপান্তর করতে পারলেই তোমার 5 নাম্বার, নম্বর কাটার কোনো সুযোগ নেই। এজন্য আমি সবসময় শিক্ষার্থীদেরকে পরামর্শ দিয়ে থাকি যে এই বাক্যের রূপান্তরগুলো আমরা করব পরীক্ষায়, আর এই অংশটাতে পারতপক্ষে আমরা অ্যাভয়েড করব। তবে অবশ্যই এটা না জানলে কিন্তু আমরা আবার পরের পার্টটা করতে পারবো না, ফলে আমাদের দুটোই দরকার। এবার চলে যাচ্ছি তাহলে, বাক্য কাকে বলে। একটা ট্র্যাডিশনাল সংজ্ঞা আছে, অনেক ব্যাকরণবিদ সংজ্ঞা দিয়েছেন বাক্য সম্পর্কে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, অনেকজন, হুমায়ুন আজাদ, বহুত ভাষাবিজ্ঞানী, ব্যাকরণবিদ অনেক ধরনের সংজ্ঞা দিয়েছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সংজ্ঞা দিয়েছেন। আমরা সাধারণ একটি সংজ্ঞা দিচ্ছি, দেখো। পারস্পরিক অর্থ সঙ্গতিপূর্ণ যে সুশৃঙ্খল ও সুবিন্যস্ত পদ সমষ্টির দ্বারা কোনো বক্তার অখণ্ড মনোভাব প্রকাশ পায়, তাকে বাক্য বলে। এই সংজ্ঞাটা এমনভাবে সেট করা যে বাক্যের যে অপরিহার্য গুণগুলো, সবগুলোর কথা কিন্তু সংজ্ঞাটার মধ্যে এসে গেছে। আরেকবার দেখো, পারস্পরিক অর্থ সঙ্গতিপূর্ণ, এই যে এই জায়গার মধ্যে একটা গুণ আছে, আমরা একটু পরেই দেখাবো। পারস্পরিক অর্থ সঙ্গতিপূর্ণ, অর্থাৎ একটি বাক্যের মধ্যে তুমি যতগুলো পদ নিচ্ছ, শব্দ নিচ্ছ, তাদের প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ইন্টার কানেকশন থাকবে, সম্পর্ক থাকবে। এটাকে বলে পারস্পরিক অর্থ সঙ্গতিপূর্ণ, অর্থাৎ একটা ব্যালেন্স থাকবে, অর্থগত একটা মিল থাকবে, খাপ ছাড়া কোনো শব্দ বাক্যে বসতে পারবে না। তাহলে এইটুকের মধ্যে একটা গুণ, কি গুণ আমরা একটু পরে দেখাবো। পারস্পরিক অর্থ সঙ্গতি, আবার সুশৃঙ্খল ও সুবিন্যস্ত, অর্থাৎ ওই যে পদগুলো আমি নিলাম, এদেরকে আবার চমৎকার করে সাজাতে হবে। সজ্জা, অর্থাৎ সেটিংটা চমৎকার করতে হবে, সুন্দর করে এদেরকে সাজাতে হবে, বিন্যাস করতে হবে। এরপরে করলাম কি, ওইভাবে যখন বিন্যাস হলো, হওয়ার পরে কোনো বক্তার যদি অখণ্ড মনোভাব প্রকাশ পায়, অর্থাৎ সম্পূর্ণ মনোভাব প্রকাশ পায়, তখন সেটা বাক্য হবে। দেখো বন্ধুরা, 3টা সংজ্ঞা, 3টা বৈশিষ্ট্য এর মধ্যে একটা সংজ্ঞার মধ্যে এসে গেল, বাক্যের 3টি বৈশিষ্ট্য এসে গেল। নাম্বার 1 কি বলছে? বাক্যের জন্য যতগুলো পদ নেব, প্রত্যেকটি পদের সাথে প্রত্যেকটি পদের একটা সম্পর্ক থাকবে, অন্যয় থাকবে। 2, এই পদগুলোকে আমি সুন্দর করে সুশৃঙ্খল করে বিন্যাস করব। 3, বিন্যস্ত পদগুলো বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশ পাবে, তাহলেই সেটি বাক্য হবে। আর জানো যে বাক্য ভাষার একটি প্রধান উপাদান। পৃথিবীর যে কোনো ভাষারই, শুধু বাংলা ভাষা নয়, যে কোনো ভাষারই প্রধান 4টি উপাদান আছে: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। আজকে আমরা আছি তার 3 নম্বর উপাদান বা 3 নম্বর উপকরণে। সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। ধ্বনি বা বর্ণ মিলে তৈরি হয় শব্দ বা ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ বা পদ মিলে তৈরি হয় সেন্টেন্স বা বাক্য, আর বাক্যের আছে অর্থ। তাহলে আমরা 3য় মূল উপাদানে আছি, বাক্যতে। একটি উদাহরণ আমরা দিয়েছি, আমরা কিশোর বাতায়ন ফেসবুক পেজ থেকে লাইভ ক্লাস করছি।
দেখো আমি বক্তা, এই ক্ষেত্রে আমি বলছি যে আমরা কিশোর বাতায়ন ফেসবুক পেজ থেকে লাইভ ক্লাস করছি। এখানে কিন্তু বক্তার সম্পূর্ণ মনোভাবটা প্রকাশ পেয়ে গেছে, অর্থাৎ এটি একটি বাক্য হয়েছে। তাহলে সংজ্ঞার মধ্যে যে কয়টি বিষয় আমরা বললাম, পরের স্লাইডে আমরা সেগুলো বিস্তারিতটা বলবো। তুমি শুধু সংক্ষেপে মাথায় রাখো যে যে কোনো পদ, অনেকগুলো পদ একসাথে করে দিলেই বাক্য হবে না। বাক্য হতে গেলে এই প্রধান 3টি ক্রাইটেরিয়া অবশ্যই লাগবে। যে পদগুলো নিচ্ছি এদের প্রত্যেকের সাথে প্রত্যেকের সুসম্পর্ক থাকতে হবে, সুন্দর করে এদেরকে সাজাতে হবে এবং সাজানোর পরে এরা মিলে বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশ পাবে। আমি যদি এই বাক্যের শব্দগুলোকে অগোছালো করে বলতাম, ধরো ফেসবুক পেজ করছি আমরা কিশোর বাতায়ন লাইভ থেকে, তাহলে কিন্তু বক্তব্যটা অস্পষ্ট হতো, শ্রোতার কাছে এই বক্তব্যটা পরিষ্কার হতো না, দুর্বোধ্য হয়ে যেত। তো ফলে আমি এগুলোকে সুন্দর করে সাজিয়েছি, বক্তার মনোভাব প্রকাশ পেয়েছে, এটি একটি বাক্য হয়ে গেছে। এরপরে দেখো সার্থক বাক্যের যে গুণ, বৈশিষ্ট্য বা লক্ষণ। একটু আগে সংজ্ঞার মধ্যে যে কথাগুলো বলেছিলাম, আমরা সংজ্ঞার মধ্যে 3টি গুণের কথা বলছিলাম, সেই অনুযায়ী বাক্যের গুণ হলো 3টি। যেমন দেখো কতগুলো পদের সমষ্টিতে বাক্য গঠিত হলেও যে কোনো পদের সমষ্টিকেই কিন্তু বাক্য বলা যায় না। আমরা বললাম একটু আগে যে বাক্যের শব্দের সমষ্টি হচ্ছে বাক্য, কিন্তু যে কোনো শব্দকে এনে একসাথে বসিয়ে দিলেই বাক্য হবে না। যেমন একটা উদাহরণ দিয়েছি, আহা কি সুন্দর রাতি, আকাশে উড়িছে এক পাল হাতি। দেখো সুন্দর একটি কবিতার লাইন হয়ে গেছে, আহা কি সুন্দর রাতি, আকাশে উড়িছে এক পাল হাতি। কতগুলো শব্দ আছে দেখো, আহা 1 2 3 4 5 6 7 8, 8টি শব্দ আমি একত্রে করেছি, করে একটি বাক্য বানিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক এটি বাক্য হয়নি। কেন হয়নি? কারণ এটি সার্থক বাক্য হতে হলে তার কতগুলো গুণ বা বৈশিষ্ট্য অত্যাবশ্যক, সেই গুণগুলো এখানে নেই। যেমন আহা কি সুন্দর রাতি, এখানে আহা তার আবেগ প্রকাশ পাচ্ছে, বক্তার খুব খুশি, কি সুন্দর রাতি, কি চমৎকার একটা রাত, ঠিক আছে। একটু আকাশে উড়িছে, এখানেও ঠিক আছে। এই জায়গাতে এসে সমস্যা, এক পাল হাতি, অর্থাৎ এই শব্দটার সাথে, এক পাল হাতির সাথে বাক্যের বাকি শব্দগুলোর কোনো অন্যয় নেই, সম্পর্ক নেই। আমরা কিন্তু সংজ্ঞার শুরুতেই বলেছিলাম, বাক্যে আমি যতগুলো পদ নেব, যতগুলো শব্দ নেব, প্রত্যেকের সাথে প্রত্যেকের সুসম্পর্ক থাকতে হবে, অন্যয় থাকতে হবে, মিল থাকতে হবে। কিন্তু এই জায়গায় দেখো এক পাল হাতির সাথে বাকি শব্দগুলোর কোনো মিল নেই, মিল নেই। এই জায়গায় যদি তুমি পাখি দিতে তাহলেও কিন্তু মিল হতো, আহা কি সুন্দর রাতি, আকাশে উড়িছে এক ঝাঁক পাখি। যদি হয়তো রাতে পাখি ওড়ে না, কিন্তু অর্থগত মিলটা হতো। তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুরা যে কতগুলো শব্দকে একসাথে করে দিলেই কিন্তু সেটা বাক্য হবে না। বাক্য হতে গেলে অবশ্যই প্রত্যেকটি শব্দের সাথে প্রত্যেকটি শব্দের একটি অন্যয় বা মিল থাকতে হবে। তো ব্যাকরণবিদরা যে গুণগুলোর কথা বলছেন, আমরা এখন সেই গুণে চলে যাচ্ছি। দেখো এই যে 3টি গুণ, আকাঙ্ক্ষা বা এক্সপেক্টেন্সি গুণ, আসক্তি বা প্রক্সিমিটি গুণ, যোগ্যতা বা কম্প্যাটিবিলিটি গুণ। 3টি গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই 3টি লক্ষণ বা গুণ বাক্যে থাকতে হয়। প্রথমে চলে যাচ্ছি আকাঙ্ক্ষা। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য একটি পদের পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ, তাকেই আকাঙ্ক্ষা বলে। মেহমান আজিজ প্রশ্ন করেছেন, শিশুদের কথা কি বাক্য নয়? আমরা কিন্তু শুরুতে আলোচ্য বিষয়গুলো দেখিয়েছিলাম, মাত্র 2টি পর্বে এতগুলো বিষয় আমাদেরকে আনতে হবে, না হলে আমরা অনেক বিষয় নিয়ে আমরা তোমাকে বাক্য বোঝাতে পারতাম। একটি বর্ণ কিন্তু একটি বাক্যের কাজ করতে পারে, কারণ বাক্যের গুণ হলো ভাব প্রকাশ করবে, বক্তার মনোভাব। তুমি ও প্রান্ত থেকে টেলিফোন করেছো, আমাকে জিজ্ঞেস করছো, স্যার আজকে যাবেন? আমি বললাম হ্যাঁ। এই যে আমি হ্যাঁ বললাম, এটাও কিন্তু একটা ভাব প্রকাশ করেছে। এই কথোপকথনের মধ্যে এটি একটি বাক্য হয়ে গেছে, বোঝা গেছে? কথোপকথনের মধ্যে কিন্তু এই হ্যাঁ, এই একটি শব্দ, এটা বাক্য হয়ে গেছে। তুমি অনেক সময় আঞ্চলিক ভাষায় বলো, কিরে যাবি? হ। এই যে হ বললে একটি বর্ণ, এই বর্ণ কিন্তু একটি বাক্যের কাজ করছে। কাজে একটি বর্ণ কিন্তু একটি বাক্য হতে পারে, একটি শব্দ একটি বাক্য হতে পারে। কিন্তু আমরা বলছি স্ট্যান্ডার্ডভাবে
একেবারে ব্যাকরণগতভাবে একটি পারফেক্ট বাক্যের কি কি গুণ বা বৈশিষ্ট্য। ঠিক আছে, কবি সাহিত্যিকরা আবার দেখা যাবে তাদের বাক্যের ক্ষেত্রে এই গুণগুলো ঠিক যথার্থভাবে অনুসরণ করেন না। তারা এই যে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখাবো তার মধ্যে দেখবো যে কবি সাহিত্যিকরা অনেকেই এই গুণগুলো অনুসরণ করেননি। এখন তাদের তো মাথায় বাড়ি দেওয়া যাবে না, কারণ তারা শিল্পের চর্চা করেন, সাহিত্যের চর্চা করেন। আমরা যেহেতু শিক্ষার্থী, আমরা ব্যাকরণ শিখছি, সূত্র শিখছি। বন্ধুরা, এই জিনিসটা একটু মাথায় রেখো যে আমরা এখন শিক্ষার্থী, আমরা সত্যিকারের অর্থে সূত্রগুলো শিখবো, নিয়মকানুনগুলো শিখবো। এখন এটা শিখে বাস্তব জীবনে কে কতটা প্রয়োগ করলো কি করলো না সেটা তার উপরে নির্ভর করে। আমরা এখন শিক্ষার্থী, আমরা ব্যাকরণের এই নিয়মকানুনগুলো, রীতিনীতিগুলো জানছি, শিখছি। এটা শিখে তুমি তোমার জীবনে প্রয়োগ করবে কি করবে না এটা তো তোমার ব্যক্তির উপর নির্ভর করে। আমরা তো অনেক নৈতিকতা শিখি শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সততা, আদর্শবাদিতা, এগুলো তো শিখি, মানবিক গুণ। তো বাস্তব জীবনে কেউ এটার প্রয়োগ করে, কেউ করে না, সেটার দায়িত্ব তার উপরে। তো তার বলি তো ফর্মুলা ভুল বলা যাবে না, আমরা একদম পারফেক্ট ফর্মুলাগুলো জানছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা জানছি একটি সার্থক বাক্যের, একটি পারফেক্ট সেন্টেন্সের জন্য কি কি গুণ বৈশিষ্ট্য থাকতে হয়। আকাঙ্ক্ষা, এই জায়গায় কিন্তু একটু বিভ্রান্তি আছে, খেয়াল করো। আরেকটি কথা এই ফাঁকে বলে নিই, তোমরা নবম দশম শ্রেণী পর্যন্ত যখন পড়েছো তখন কিন্তু এনসিটিভি থেকে একটি পাঠ্য বই ছিল। একাদশ দ্বাদশ শ্রেণীতে বাংলা দ্বিতীয় পত্রের জন্য কিন্তু এনসিটিভির কোনো পাঠ্য বই নেই। এনসিটিভির অনুমোদিত অনেক বই বাজারে আছে, এনসিটিভির নিজস্ব কোনো পাঠ্য বই কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে নেই। ফলে বিভ্রান্তিটা এই জায়গায়, বাজারের যে বইগুলো আছে এগুলো বাজারে বই, সোজা কথা এনসিটিভির অনুমোদন নিয়ে তারা বের করেছে তাদের মতো। ফলে এক এক বইয়ে দেখবে এক এক ধরনের কথা আছে, অনেক ভুলভ্রান্তিও আছে। তোমার কাজ হলো শিক্ষার্থী এগুলোকে যাচাই বাছাই করে সঠিক কোনটা, সত্য কোনটা সেটা খুঁজে বের করা। তা আমরা শিক্ষক তোমাদেরকে সেই ক্ষেত্রে একটু সহায়তা করার চেষ্টা করে থাকি। তো তাহলে এই জন্য ওই যে অনেক শিক্ষার্থী এই কমন একটা প্রশ্ন করে যে স্যার সেকেন্ড পেপারের জন্য কোন বইটা কিনবো। অনেক কলেজ প্রকাশকদের সাথে যোগাযোগ রেখে হয়তো বিশেষ দু একটি বইয়ের কথা বলে দেয়। তো আমার বক্তব্য হলো, তুমি যখন একজন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তুমি বাজারে যে বইগুলো প্রচলিত আছে তার বেশ কয়েকটি পারলে তুমি কিনে নাও, যদি সম্ভব হয় একাধিক। তাহলে হবে কি, তুমি তুলনা করতে পারবে। ঠিক একটি নির্দিষ্ট বইয়ের উপর নির্ভর করা মুশকিল হবে, কারণ অনেক ভুলভ্রান্তি আছে। আমি নিজে বিভিন্ন বই ঘেঁটে দেখেছি, প্রত্যেকটা বইয়ে বেশ ভুলভ্রান্তি আছে। ফলে তুমি দু তিনটা বই যদি তোমার থাকে, তুমি তুলনা করে নিজেই ধরতে পারবে যে কোন উত্তরটা সঠিক হবে। আমরা এগুলো কিন্তু আরও যখন গ্রামারের এক্সাম্পলে যাব, যেমন আগামীকালই কিন্তু তোমাদের পরীক্ষার মতো একটা কাজ হবে, অর্থাৎ বাক্য রূপান্তর। আমরা অনেকগুলো বাক্যকে রূপান্তর করে দেখাবো, তখন তুমি নিজেই বুঝবে যে এতদিন হয়তো পড়েছো এটা, দেখা গেল সঠিক আসলে এইটা। তখন তুমি নিজেই ধরতে পারবে যে এই বইয়ে তো আমি একটা ভুল পেয়েছি। তাহলে বন্ধুরা, এই বিষয়টা একটু তোমাদেরকে জানিয়ে রাখলাম যে তোমার ভালোর জন্য পারলে, সম্ভব হলে তুমি একাধিক বই একটু কিনে নিও, দেখো। আর বাংলা একাডেমি থেকে ব্যাকরণ প্রকাশিত হয়েছে, সেটা তুমি কিনে নিতে পারো। আকাঙ্ক্ষা গুণ, এখানে একটি বিভ্রান্তি আছে। যেমন ধরো, অনেক ব্যাকরণে লেখা আছে একটি বাক্যের, সার্থক বাক্যের অপরিহার্য তিনটি গুণ হলো এক, আকাঙ্ক্ষা। তার মানে কি, আকাঙ্ক্ষা গুণটা থাকতে হয়। আমরা কি বলছি দেখো, বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য একটি পদের পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ, তাকে আকাঙ্ক্ষা বলে। খুব সিম্পল একটা ব্যাপার। তুমি শ্রোতা, আমি বক্তা, আমি কথা বলছি, আমার কথা বোঝার জন্য একটি পদের পর আরেকটি পদ শোনার তোমার ইচ্ছা থাকবে। যতক্ষণ তোমার ইচ্ছা থেকে যাবে ততক্ষণ আমার বাক্যটা পরিপূর্ণ হবে না, সার্থক হবে না। অর্থাৎ শ্রোতার বা অডিয়েন্সের যদি আকাঙ্ক্ষা থেকে যায় তাহলে সেটা কিন্তু সার্থক বাক্য হবে না। যেমন পৃথিবী সূর্যের চারদিকে, আমি এটুক বলে দাঁড়িয়ে থাকলাম, পৃথিবী সূর্যের চারদিকে। তোমার তো প্রশ্ন যাচ্ছে, স্যার তারপরে কি, চারদিকে কি? এই যে আকাঙ্ক্ষা রয়ে গেছে, ফলে এটা কিন্তু এই যে ইয়েলো কালার দিয়ে আমরা দেখাচ্ছি, এটা বাক্য হয়নি, সার্থক বাক্য হয়নি, কারণ শ্রোতার আকাঙ্ক্ষা রয়ে গেছে। এই বাক্য সার্থক হতে পারে যখন আমি এটাকে বলবো হয়তো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, অথবা পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, অথবা পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে 365 দিন সময় লাগে। যে কোনো পদ
এক বা একাধিক পদ এনে একটি পরিপূর্ণ তুমি ভাব প্রকাশ করবে, তখন এটি সার্থক বাক্য হবে। তো যে বিভ্রান্তির কথা বলছিলাম, দেখো আমাদেরকে বইয়ের মধ্যে কি লেখা শেখাচ্ছে, একটি সার্থক বাক্যের 3টি গুণ অপরিহার্য, মানে 3টি গুণ থাকতেই হয়। কি? আকাঙ্ক্ষা। আরে আকাঙ্ক্ষা যদি থেকে যায় তাহলে তো বাক্য সার্থকই হচ্ছে না। তাহলে আকাঙ্ক্ষা গুণ থাকতে হয় কেন? আসলে হওয়ার কথা আকাঙ্ক্ষা পূরণ বা আকাঙ্ক্ষা নিবৃত্তি। তোমার বাক্যটি সার্থক তখন হবে যখন শ্রোতার আকাঙ্ক্ষা পূরণ হবে। আকাঙ্ক্ষা থেকে গেলে, যতক্ষণ আকাঙ্ক্ষা থাকবে ততক্ষণ কিন্তু বাক্যটি সার্থক হবে না। ঠিক আছে? তাহলে এই বিষয়টি তুমি লেখার সময় একটু খেয়াল করো। তুমি এভাবে বলতে পারো যে হ্যাঁ, একটি সার্থক বাক্যের 3টি লক্ষণ আছে। আকাঙ্ক্ষা লক্ষণ বলে দিয়ে তুমি বলতে পারো যে 3টি লক্ষণ আছে। আরও কিছু প্রশ্ন আসছে। লেখা ও বলার ক্ষেত্রে কি এই নিয়ম মানতে হবে? আঞ্চলিক ভাষাতে খুব কম এই নিয়ম মানা হয়। নিশ্চয়ই আমরা জানি। তো আমাদের তো স্থান কাল পাত্র অনুযায়ী যে শব্দটা আমরা বলি, আপনি যখন কোনো একটি মার্জিত পরিবেশে কথা বলবেন, কোনো একটি সভা সেমিনারে বা আনুষ্ঠানিক কোনো জায়গায়, নিশ্চয়ই প্রমিত বাংলায় কথা বলবেন। আবার একান্ত ঘরোয়া পরিবেশে যখন বন্ধুদের সাথে আছেন, তখন নিশ্চয়ই হয়তো আপনি আঞ্চলিক ভাষায় কথা বলছেন। তা আমরা একবারই স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, আমরা ব্যাকরণের একদম মূল যে সূত্রগুলো, সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। এটা কে কোথায় প্রয়োগ করবে, প্রায়োগিক ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করছে ব্যক্তির নিজের উপরে। তাহলে আমরা বলছিলাম কি, একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকতেই হয়, এই কথাটি কিন্তু ঠিক নয়। 3টি লক্ষণ থাকতে হয়। 3টি লক্ষণ আমরা বিবেচনায় রাখি। কি কি? আকাঙ্ক্ষা, অর্থাৎ বক্তার বক্তব্য বোঝার জন্য একটি পদের পর আরেকটি পদ শোনার শ্রোতার যে ইচ্ছা, আগ্রহ, সেটা হলো আকাঙ্ক্ষা। যতক্ষণ আকাঙ্ক্ষা থেকে যাবে ততক্ষণ বাক্যটি সার্থক হবে না। আকাঙ্ক্ষা পূরণ হতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। 2, আসক্তি, প্রক্সিমিটি। আসক্তি শব্দের অর্থ কিন্তু নিকটে, কাছাকাছি, পাশাপাশি, নৈকট্য। আকাঙ্ক্ষা, আসক্তি শব্দের অর্থ আসক্তি না। কিন্তু এই জায়গায় অনেকেই, যখন আমরা পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করি, দেখি যে আসক্তি লিখে দিয়েছে। এখানে আসক্তি, আসক্তি মানে তো অ্যাডিকশন। যেমন মাদক আসক্তি, মাদকের প্রতি আসক্তি, এটা হলো আসক্তি। বানানটা খেয়াল করবো বন্ধুরা, আসক্তি, তয়তো, আসক্তি, প্রক্সিমিটি। এর অর্থ কি? নিকটে, কাছাকাছি, পাশাপাশি। অর্থাৎ বাক্যের অর্থ সঙ্গতি বজায় রাখতে পদ সমষ্টির সুশৃঙ্খল বিন্যাস, এটাকেই বলে আসক্তি। আসক্তির আরেক নাম পদক্রম বা সিনট্যাক্স। আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। কাল বিতরণী হবে কলেজে অনুষ্ঠিত পুরস্কার আমাদের সভা। দেখো, তুমি শ্রোতা, আমি বক্তা, আমি তোমার সামনে দাঁড়িয়ে বলছি, ভাই সব দেখেন, কাল বিতরণী হবে কলেজে অনুষ্ঠিত পুরস্কার আমাদের সভা। তুমি তো হা হা করে হাসবে, তো কি বলে স্যার, মাথা মুন্ডু কিছুই বোঝা গেল না। কারণ এখানে পদগুলোর সিকোয়েন্স অর্থাৎ সিনট্যাক্স ঠিক নেই, সাজানো ঠিক নেই, সুশৃঙ্খল বিন্যাস নেই। এখানে এই যে বলছি আমরা, পদগুলোর বিন্যাস ঠিক নেই, ফলে বাক্যের আসক্তি নষ্ট হয়েছে। এক্ষেত্রে বাক্যটি কি দাঁড়াবে? কাল আমাদের কলেজে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে। দেখো কি চমৎকার হলো, খুব সহজে শ্রোতা বুঝে গেল। কাল আমাদের কলেজে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে। তাহলে এটা হলো আসক্তি। এই যে একটি পদের পর আরেকটি পদ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন কমন একটা প্রশ্ন কিন্তু অনেকের মনে জাগে, তাহলে স্যার আমি সাজাবো কিসের ভিত্তিতে, কিভাবে সাজাবো? সেক্ষেত্রে আমাদের ফিরে যেতে হবে বাংলা বাক্যের সেই যে আদি অকৃত্রিম সূত্র। প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব ট্রান্সিটিভ, SOV যেটাকে বলি। অর্থাৎ সবার প্রথমে আমরা দেই কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। এটা বেসিক একটি ফর্মুলা। আমরা সিনট্যাক্স অংশ যখন যাব পদক্রমে, তখন এর ব্যতিক্রম কোথায় কোথায় হয়, কিভাবে হয়, সেগুলোও দেখাবো। তাহলে কমন একটি ফর্মুলা আমরা জেনে রাখলাম। বাংলা বাক্যের ক্ষেত্রে সবার প্রথমে আমরা দেই সাধারণত কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া। এই বেস ধরে, এই সাধারণ স্ট্যান্ড ধরে আমরা বাক্যগুলোকে সাজাবো। এখন কর্তার আবার সম্প্রসারণ হতে পারে, আবার ক্রিয়ারও সম্প্রসারণ হতে পারে, সেগুলো আমরা দেখব। তাহলে বন্ধুরা, দ্বিতীয় গুণে আমরা ছিলাম আসক্তি, অর্থাৎ শ্রোতা যেন আমার বক্তব্যটি খুব দ্রুত বুঝে যায়। দ্রুত, কারণ কোনোভাবেই অডিয়েন্সকে কষ্ট দেওয়া যাবে না।
তার মনে আকাঙ্ক্ষা রাখা যাবে না। প্রথম পয়েন্ট আমরা পেলাম, কিন্তু এই জন্য আকাঙ্ক্ষা পূরণ, অর্থাৎ শ্রোতার মনে যেন কোনো আকাঙ্ক্ষা না থাকে, আকাঙ্ক্ষা তার পূরণ হবে, বাক্য সার্থক হবে। 2, খুব দ্রুত যেন শ্রোতা আমার বক্তব্যটা বোঝে যায়, সহজে যেন বুঝে যায়, এই জন্য পদগুলোকে সুন্দর করে সাজাতে হবে। সেই সাজানোর নাম আসত্তি। যেভাবে সাজালে দ্রুত সহজে ভাব প্রকাশ পাবে তুমি সেভাবেই সাজাবে, সেটাই হলো আসত্তি। 3 নাম্বার হলো যোগ্যতা বা কম্প্যাটিবিলিটি। বাক্যস্থিত পদ সময়ের অর্থগত ও ভাবগত মিলকেই বলে যোগ্যতা। এটা তোমরা হয়তো 9-10 পড়ে এসছো এই কথাটি, কিন্তু অনেকেই কলেজে আমরা জিজ্ঞেস করে দেখি অর্থগত মিল কি, ভাবগত মিল কি, কিছুই বোঝেনি, শুধু মুখস্থটুক ছিল। কারণ এমসিকিউ আসছে, এমসিকিউ টিক দিয়ে দিয়েছে যে যোগ্যতা কাকে বলে, অর্থগত ও ভাবগত মিলকে যোগ্যতা বলে। খুব সহজ একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, বলছে কি একটি যোগ্যতা কাকে বলে। যোগ্যতা মানে কিন্তু বাক্যেরই যোগ্যতা। অ্যাকচুয়ালি বাক্যের যে পদগুলো তুমি নিয়েছো সেই পদগুলোর প্রত্যেকের সাথে প্রত্যেকের অর্থগত মিল থাকবে, আবার প্রত্যেকের সাথে প্রত্যেকের ভাবগত মিল থাকবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? একটি বাক্যের জন্য তুমি যতগুলো পদ নিয়েছো, 4টা 5টা 6টা 7টা, যতগুলো পদ নিয়েছো প্রত্যেকটি পদের সাথে প্রত্যেকটি পদের অর্থগত মিলও থাকবে, আবার ভাবগত মিলও থাকবে। এই দুটো মিলে হলো যোগ্যতা। একটি মিল আছে আরেকটি মিল নেই, তাহলে যোগ্যতা নষ্ট হবে। উদাহরণ দেখো, প্রচণ্ড রোদে প্লাবনের সৃষ্টি হয়েছে। দেখো, একটি শব্দ, 2টি 3টি 4টি 5টি শব্দ বা 5টি পদ এখানে আমি নিয়েছি। এই বাক্যে প্রচণ্ড রোদে প্লাবনের সৃষ্টি হয়েছে। এখানে এই রোদ শব্দটি এই বাকি বাক্যের সাথে খাপ খাচ্ছে না, তার সমন্বয় নেই। এই বাক্যে অর্থগত মিল নষ্ট হয়েছে, বুঝতেই পারছো, কারণ রোদে কখনো প্লাবনের সৃষ্টি হয় না। বন্যায় হতে পারে, বন্যায় জোয়ারে হতে পারে, বৃষ্টিতে হতে পারে। তাহলে এখানে রোদ শব্দটি কোনোভাবেই এই বাক্যের মধ্যে বসানো যাচ্ছে না, সে অর্থটা নষ্ট করে দিয়েছে। এটা হলো অর্থগত মিলের অভাব। যেমন ওই যে আগের বাক্য দিয়েছিলাম, আহা কি সুন্দর রাতি, আকাশে উড়িছে একপাল হাতি, ওই হাতি শব্দটি ওই বাক্যের অর্থকে নষ্ট করে দিচ্ছিল। এবার আরেকটি দেখো, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ। এখানেও 1 2 3 4 5 5টি পদ আছে। তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ, এখানে কিন্তু অর্থ ঠিক আছে। দেখো, অর্থ ঠিক আছে মানে কি, তুমি আমার সাথে প্রতারণা করেছো, ছলনা করেছো। প্রপঞ্চ, প্রপঞ্চ শব্দের অর্থ তুমি আমার সাথে চাতুরি করেছো, চালাকি করেছো। মিনিং ঠিক আছে বাক্যের, কিন্তু বাইরের চেহারাটা নষ্ট হয়ে গেছে, ভাবটা নষ্ট হয়েছে। দেখো, ভাবগত মিল নেই। কেন ভাবগত? কারণ এদের চেহারা দেখো, যে তুমি আমার সাথে করেছো, এরা সব বাংলা শব্দ, একদম খাঁটি বাংলা। তুমি আমার সাথে করেছো, কিন্তু কি করেছো সেটাই বুঝি নাই। প্রপঞ্চ, কারণ এটা সংস্কৃত শব্দ, এই শব্দটা দুর্বোধ্য, অপ্রচলিত। এই বাকি যে 4টি শব্দ এর সাথে ম্যাচ করছে না, যেন বস্তিতে রাজকুমার এসে হাজির হয়ে গেছে, এরকম একটি ব্যাপার। একদম খাপছাড়া, অসামঞ্জস্য। তাহলে অর্থ ঠিক আছে এই বাক্যের, কিন্তু ভাব ঠিক নেই, চেহারার মিল নেই। এই বাকি 4টি শব্দের যে চেহারা, এই চেহারার সাথে প্রপঞ্চ শব্দের চেহারার মিল নেই। এটা হলো ভাবগত। তাহলে এখান থেকে খুব সহজে তুমি একটি বিষয় একটু বুঝে নাও, যে একটি বাক্য আমি তৈরি করব, একটি বাক্য তৈরি করার জন্য যতগুলো শব্দ আমি নেব, প্রত্যেকটি শব্দের সাথে প্রত্যেকটি শব্দের অর্থগত মিল থাকবে, অর্থাৎ সবাই মিলে পরিপূর্ণ একটি অর্থ প্রকাশ করবে, বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে। আবার প্রত্যেকটি শব্দের সাথে প্রত্যেকটি শব্দের ভাবগত মিলও থাকবে, অর্থাৎ বাইরের চেহারার মিলও থাকবে। এটাকে আমি মজা করে একটি উদাহরণ দিই। ধরো, আমার এক বন্ধু ইউনিভার্সিটিতে, ও বিয়ের বয়স হচ্ছে, বিয়ে করাবে। তো তার বাবা তাকে বলেছে, ঠিক আছে বাবা, তোমার পাত্রী দেখবো, তোমার পছন্দ কীরকম? বলছে খুব সুন্দরী পাত্রী লাগবে। ঠিক আছে, খুঁজে খুঁজে অনেক সুন্দর একটা মেয়েকে দিয়ে বিয়ে করিয়ে দিয়েছে। 2 দিন পরে দেখে যে ছেলেটা কান্নাকাটি করছে। কি ব্যাপার বাবা, কি হয়েছে? বলছে সুন্দরী তো ঠিক একেবারে ক্যাটরিনা কাইফের মতো, কিন্তু মনটা দিয়ে রেখেছে তো সালমান খানের কাছে। অর্থাৎ চেহারাটা খুব সুন্দর, কিন্তু মনটা ওর কাছে নেই, মন দিয়ে রেখেছে আরেকজনের কাছে, তার সংসারে অশান্তি। গেল একটা পর্ব।
তারপরে ধরো এই যে অশান্তি, তারপরে বাবা চিন্তা করলেন যে ঠিক আছে তাহলে এটা বাদ দিয়ে আরেকটা বিয়ে করে। এরপরে এবার কি ছেলের এবার চাওয়া কি, এবার হলো খুব সুন্দর মনের একটা মেয়ে লাগবে, খুব ভালো মনের, খুব ভালো একটি মেয়ে লাগবে। এবার খোঁজখবর করলো, খোঁজখবর করে 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 একেবারে অসাধারণ ভালো মনের একটি মেয়েকে বিয়ে করিয়ে দিল। দুদিন বাদে দেখি আবার ছেলেটি কান্না করে। কারণ কি, এবার মনটা ভালো কিন্তু চেহারাটা খুব ভালো না। এর চেয়ে পাশের বাড়ির সখিনার চেহারাও নাকি অনেক ভালো। এই যে একটা চরম অশান্তি। এবার বাবা খুব খেপে গেলেন, যা তোর দুইটা বিয়ে করিয়ে দিলাম, অথচ একটাও তুই সুখী হলি না, একটার মন ভালো না, আবার আরেকটার চেহারা ভালো না, যা তোরটাই তুই কর। তারপরে সে ছেলে নিজের মতো করে খুঁজতে লাগলো এবং খুঁজে খুঁজে সুন্দর মনের সুন্দর চেহারা একটি মেয়েকে বিয়ে করে সুখে ঘর করতে লাগলো। আমার ওই নটে গাছটি মোড়লো, আমার গল্প ফুরালো। এই হলো ব্যাপারটা। অর্থাৎ বাক্যে যতগুলো পদ তুমি নিচ্ছ প্রত্যেকটার ওই যে চেহারা সুন্দর হতে হবে, মানে ভাবগত মিল লাগবে, আবার মনও ভালো হতে হবে, ভেতরের অর্থটাও ঠিক থাকতে হবে। এই দুটো জিনিস একটি আছে আরেকটি নাই, তাহলে কিন্তু অশান্তি। বাইরের চেহারা ঠিক আছে, মন ভালো নাই, অশান্তি। মন ভালো আছে, চেহারা ভালো নাই, অশান্তি। তাহলে দুটোর কম্বিনেশন লাগবে। ঠিক আছে, আমরা এখন দেখাবো যে কিভাবে কিভাবে তোমার এই যোগ্যতাটা নষ্ট হয়। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এই পর্বটা, এটা পরীক্ষায় প্রায় বিভিন্ন বছরই আমরা দেখি এই প্রশ্নটি এসছে, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের গুণগুলো আলোচনা করো। তাহলে তুমি তোমার মতো কিন্তু চমৎকার চমৎকার উদাহরণ দিয়ে এই উত্তরটি করতে পারো। আমরা আলোচনার এই জায়গায় এসে তোমাকে আরেকবার একটু রিক্যাপ করে বলে দিচ্ছি যে একটি সার্থক বাক্য হতে গেলে তার প্রধান তিনটি লক্ষণ, আকাঙ্ক্ষা, অর্থাৎ বক্তার বক্তব্যটা পুরো বোঝার জন্য একটি পদের পর আরেকটি পদ শোনার যে শ্রোতার ইচ্ছা, সেই ইচ্ছার নাম হলো আকাঙ্ক্ষা। যতক্ষণ আকাঙ্ক্ষা থেকে যাবে ততক্ষণ সেটি সার্থক বাক্য হবে না। 2, আসক্তি। বাক্যে আমি যতগুলো পদ নিলাম প্রত্যেকটি পদকে সুন্দর করে সাজাতে হবে, বিন্যাস করতে হবে। যেভাবে বিন্যাস করলে দ্রুত এবং সহজে অর্থ প্রকাশ পাবে আমি সেইভাবেই এটাকে বিন্যাস করব। 3, যতগুলো পদ আমি নিলাম প্রত্যেকটি পদের ভাবগত মিল থাকবে, অর্থগত মিলও থাকবে। এটা হলো যোগ্যতা। তাহলে এবার আমরা দেখব যোগ্যতা কিভাবে নষ্ট হয়, সংসারে অশান্তি কিভাবে। দেখো, এই 6টি কারণের যোগ্যতা নষ্ট হয়। 6টি কারণ। রীতিসিদ্ধ অর্থবাচকতা যদি না রাখি যোগ্যতা হারাবে, উপমার যদি ভুল প্রয়োগ করি যোগ্যতা হারাবে, দুর্বোধ্যতা যদি হয় যোগ্যতা হারাবে, গুরুচণ্ডালী দোষ যদি করি যোগ্যতা হারাবে, বাগধারার শব্দ যদি পরিবর্তন করি বাক্য যোগ্যতা হারাবে, বাহুল্য দোষ যদি করি তাহলেও যোগ্যতা হারাবে। 6টি পয়েন্টস ব্যাকরণবিদরা বলছেন বাক্যের যোগ্যতা হারিয়ে যায় মূলত আমাদের এই 6টি যদি বিষয় আমরা ভালো মতো খেয়াল না করি, এই 6টি ভুল করে ফেলি। তাহলে প্রথম ভুলটা আমাদের হলো রীতিসিদ্ধ অর্থবাচকতা যদি আমরা না মানি। আচ্ছা, বাক্য গঠনে এই 3টি বিষয় বাদে হতে পারে কি, মানে ব্যতিক্রম বাক্য? হ্যাঁ, হতেই পারে। আমরা তো একটু আগে বললাম যে একটি বর্ণ, একটি শব্দ বাক্য হতে পারে, অর্থাৎ বক্তার ভাব প্রকাশ করতে পারে। কিন্তু একটি পারফেক্ট, একটি সার্থক বাক্যের জন্য আমরা তো বলছি যে তোমাকে এই গুণগুলো থাকা অত্যাবশ্যক, গুণগুলো থাকতে হয়। তাহলে রীতিসিদ্ধ অর্থবাচকতা, এটা যদি আমরা না মানি, না ফলো করি তাহলে বাক্যটার যোগ্যতা হারায়। রীতিসিদ্ধ অর্থবাচকতা কি, এখানে কিন্তু আমি একটা প্রশ্ন দেব বন্ধুরা, যে গল্পটা বলেছিলাম সেটার আলোকে তুমি উত্তর দেবে যে এটা কোনটা নষ্ট হলো, এটার ফলে বাইরেরটা নষ্ট হলো না ভেতরেরটা, খালি এটা লিখে দিবে। তাহলে আমি বুঝবো যে তুমি কেমন বুঝেছ। রীতিসিদ্ধ অর্থবাচকতা, রীতি মানে কি, নিয়ম, সিদ্ধ মানে বৈধ, নিয়ম অনুযায়ী বৈধ যে অর্থবাচকতা। আমরা কি বলছি, আমরা জানি কিছু কিছু সাধিত শব্দের 2 ধরনের অর্থ পাওয়া যায়। আমরা যখন সাধনা করে শব্দ তৈরি করি, যেমন সন্ধির সাহায্যে সমাস, প্রত্যয়, উপসর্গ, এগুলোর সাহায্যে শব্দ যখন তৈরি করি এদের 2 ধরনের অর্থ হয়। এক, প্রকৃতি প্রত্যয়গত অর্থ বা গঠনগত অর্থ বা উৎপত্তিগত অর্থ। এক, আমরা একটা শব্দ তৈরি করলাম সমাস দিয়ে বা উপসর্গ দিয়ে বা প্রত্যয় দিয়ে, তখন তার একটা গঠনগত অর্থ থাকে, ওটাকেই বলি প্রকৃতি প্রত্যয়গত অর্থ বা উৎপত্তিগত অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ বা গঠনগত অর্থ।
দুই, ব্যবহারিক অর্থ বা প্রায়োগিক অর্থ, অর্থাৎ ওই শব্দটি সমাজে ব্যবহৃত হতে হতে আগের অর্থও রাখতে পারে, আবার পরিবর্তিতও হতে পারে। দেখো ব্যাপারটা খুব সিম্পল, কিন্তু তুমি যখন একটি শব্দ তৈরি করেছো, তৈরির সময় একটি অর্থ দিয়ে দাও, ওই শব্দটি ওই অর্থেই চলতে পারে, আবার অর্থটা বদলেও যেতে পারে। ঠিক আছে, যেমন ধরো তুমি জন্মের পরে তোমার বাবা মা, তুমি যদি মুসলিম হও, জন্মের পরে 7 দিনের মধ্যে তোমার আকিকা দিয়ে তোমার একটা নাম রেখেছেন, যে তুমি মৃত্যু পর্যন্ত তোমার ওই নামেই চলতে পারো। আবার অনেকে আছে নিজের নামটা নিজেই পরিবর্তন করে নেন, এরকম আছে কিন্তু বাংলা সাহিত্যে অনেকজন আছেন। যেমন প্রখ্যাত সাহিত্যিক, গবেষক, ভাষাবিজ্ঞানী ডক্টর হায়াত মাহমুদ, আমার ইউনিভার্সিটির প্রিয় শিক্ষক ছিলেন, ডিপার্টমেন্টের হেড ছিলেন। হায়াত মাহমুদ স্যারের, আমরা কিন্তু সবাই তার বইও তোমরা পড়ো, ওই ভাষা শিক্ষা যে বইটি আছে হায়াত মাহমুদ স্যারের, তো সেই হায়াত মাহমুদ স্যারের জন্মের পরে কিন্তু তার বাবা মার নাম রেখেছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান, কিন্তু তিনি আস্তে আস্তে হয়ে উঠেছেন হায়াত মাহমুদ, লেখালেখি করেছেন ছদ্মনামে, করতে করতে হায়াত মাহমুদ হয়ে উঠেছেন। এখন দেশ বিশ্ব সবাই তাকে চেনে হায়াত মাহমুদ নামে, আসলে তার নামটা কিন্তু ছিল মোহাম্মদ মনিরুজ্জামান। তো এই যে ব্যাপারটা, কখনো কখনো আবার আরেকজন সাহিত্যিক আছেন যশোরের মনিরামপুরে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি কিন্তু তার নাম মোহাম্মদ মনিরুজ্জামানই রেখেছেন, তিনি আবার পাল্টান নাই। তাহলে দুই মনিরুজ্জামান, এক মোহাম্মদ মনিরুজ্জামান, তার নাম মনিরুজ্জামানই আছে, আরেক মনিরুজ্জামান, তার নাম হায়াত মাহমুদ হয়ে গেছে। এই ব্যাপারটি এখানে কিন্তু বলছে। তাহলে এখন ওই হায়াত মাহমুদ স্যারকে আমরা কি ওই মনিরুজ্জামান নামে ডাকবো? ডাকতে গেলে দেখা যাবে যে বিভ্রান্তি হয়ে গেছে, কারণ তিনি সুপরিচিত হয়ে গেছেন হায়াত মাহমুদ নামে, তাকে আমরা হায়াত মাহমুদ নামেই এখন ডাকবো। এই কথাটি বলছে, এটাই রীতিসিদ্ধ অর্থবাচকতা। এখন যদি তুমি মোহাম্মদ মনিরুজ্জামান নামে তাকে সম্বোধন করতে যাও, অফিসিয়াল নাম যদিও এটা, কিন্তু আসলে একটা বিভ্রান্তি তৈরি হবে, কারণ সমাজে দেশে বিদেশে তিনি ডক্টর হায়াত মাহমুদ নামে পরিচিত। এই অর্থটা, এই ব্যাপারটা হলো রীতিসিদ্ধ অর্থবাচকতা। সোজা কথায় যে শব্দ সমাজে যে অর্থে প্রচলিত আছে ওই অর্থটাই নিতে হবে। উদাহরণ দেখো, যেমন সন্দেশ, এই শব্দটার তৈরি যখন হয়েছিল এর অর্থ কি ছিল? এর অর্থ ছিল খবর। সন্দেশ শব্দটি সমযোগ দেশ, দেশ শব্দের আগে সম উপসর্গ যুক্ত হয়ে সন্দেশ, এটা তৈরির সময় অর্থ ছিল কিন্তু সংবাদ বা দেশের খবর, আর এখন সন্দেশ হয়ে গেছে মিষ্টান্ন। এখন তুমি যদি সন্দেশকে ওই সন্দেশ মানে খবর অর্থেই ব্যবহার করতে চাও, সংবাদ অর্থে ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু কেউ বুঝবে না। যেমন তুমি যদি হকারকে যেই বলো ভাই আমাকে একটা সন্দেশ দেন, হয়তো তোমাকে পাগল বলবে, তাহলে ভাই সন্দেশ খাবেন, যান আপনি মিষ্টির দোকানে যান, আমার কাছে কেন? কারণ সন্দেশ শব্দটি অর্থ পরিবর্তন করে, রূপ পরিবর্তন করে এখন মিষ্টান্ন বোঝাচ্ছে। তোমাকে এই মিষ্টান্ন অর্থেই গ্রহণ করতে হবে, এটাকে সন্দেশ তার আগের অর্থে নিলে হবে না, অর্থাৎ সংবাদ অর্থে নিলে হবে না। এইটারই নাম রীতিসিদ্ধ অর্থবাচকতা। এবার যে প্রশ্নটা দ্রুত উত্তর দিয়ে দিবে, আমরা যদি রীতিসিদ্ধ অর্থবাচকতা না মানি তাহলে আমার কোনটা নষ্ট হবে, ভাবগত না অর্থগত? দেখি ঝটপট শুধু এই কথাটি লিখে দেবে কে, সবার আগে লিখতে পারো। আমরা যদি রীতিসিদ্ধ অর্থবাচকতা না মানি তাহলে বাক্যের কোনটা নষ্ট হবে, ভাবগত না অর্থগত? দেখি ঝটপট। এখনো কেউ উত্তর দিতে পারো নাই। এই যে সবার প্রথম উত্তর এসে গেছে, সঞ্জিত মণ্ডল বলেছে ভাবগত, পিনাক দেবনাথ বলেছেন অর্থগত, দুজন দুই রকম হয়ে গেল। সায়দা ভাবগত, সালাম শেখ, রাবেয়া আক্তার ভাবগত, আদর ভাবগত, রশিদ আশিহা রশিদ অর্থগত, তাবিলা পারভিন অর্থগত। আমি আসলে নিজে একটু বিভ্রান্ত হয়ে গেলাম যে খুব সহজ একটি বিষয়ে তোমরা কনফিউজ কেন হলে। বোধহয় নিজেরা কথোপকথনে একটু বেশি ব্যস্ত ছিলে। বন্ধুরা আরেকবার আমি বলে দেই, দেখো রীতিসিদ্ধ অর্থবাচকতা মানে হলো একটি শব্দ বর্তমান সময়ে যে অর্থে চালু আছে সেই অর্থটাই গ্রহণ করার নাম রীতিসিদ্ধ অর্থবাচকতা। ওটা আগে কি অর্থে ছিল ওটা গ্রহণ করা যাবে না। উদাহরণ দিয়েছি সন্দেশ,
সন্দেশ শব্দটা তৈরির সময় অর্থ ছিল সংবাদ, এখন হয়ে গেছে মিষ্টান্ন। আমরা সন্দেশকে এখন মিষ্টান্ন অর্থেই ব্যবহার করব। এটাকে যদি আমরা সংবাদ অর্থে ব্যবহার করি তাহলে বাক্য যোগ্যতা হারাবে। প্রশ্ন ছিল কোনটা নষ্ট হবে, ভাবগত না অর্থগত। আমরা কিন্তু তোমাকে বুঝিয়েছি, ভাবগত মানে অ্যাপিয়ারেন্স, বাইরের চেহারা, অর্থগত মানে ভেতরের অর্থ। তাহলে দেখো তো এখানে কি অর্থ নষ্ট হয়ে যাচ্ছে না? উত্তরটা হবে অর্থগত। তাদের জন্য হাততালি যারা অর্থগত লিখেছেন। এখানে বাইরের চেহারা নষ্ট হয়নি, এখানে নষ্ট হয়েছে ভেতরের অর্থটা। কারণ সন্দেশকে আমি সংবাদ অর্থে ব্যবহার করেছি, তাহলে তো হবে না। যেমন গবেষণা একটি শব্দ, গবেষণা শব্দ তৈরি হয়েছিল গো যোগ এসনা, মানে গরু খোঁজা। গো যোগ এসনা, গো মানে গরু, এসনা মানে খোঁজা। এর গঠনগত অর্থ হলো গরু খোঁজা। আর এখন গবেষণা মানে কি? ব্যাপক অধ্যয়ন, পর্যালোচনা, রিসার্চ করা। তাহলে এখন তুমি গবেষণাকে কি অর্থে নেবে? গরু খোঁজা অর্থে নেবে নাকি ওই ব্যাপক অধ্যয়ন অর্থে নেবে? নিশ্চয়ই এখন যা প্রচলিত ব্যাপক অধ্যয়ন পর্যালোচনা এটাই নেব। আর যদি গরু খোঁজা নেই তাহলে অর্থ নষ্ট হয়ে যাবে। ভাবনা কিন্তু অর্থটাই নষ্ট হয়ে যাচ্ছে, মিনিংটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এটা হলো অর্থগত দিক নষ্ট হয়েছে। ঠিক আছে, পরের পয়েন্ট, উপমার ভুল প্রয়োগ। তোমরা উপমা অর্থটা জানো, আমরা যখন সমাস পড়াবো তখন তোমরা দেখবে উপমান, উপমা, উপমিত কর্মধারা, অর্থাৎ কোনো একজনকে হাইলাইট করার জন্য অন্য কোনো ব্যক্তি বস্তুর সাথে তুলনা করলে সেটাকে বলি উপমা। তুমি কাউকে, কারো কোনো দিককে হাইলাইট করতে চাও, বিশেষায়িত করতে চাও, তখন অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সাথে যখন তুলনা করো ওটাকে বলি উপমা। তো উপমা দিতে যদি আমরা ভুল করি বাক্য যোগ্যতা হারাবে। দেখো, বাক্যের অনেক সময় একটি পদের সাথে আরেকটি পদের তুলনা করতে হয়, কিন্তু তুলনা করতে ভুল করলে বাক্য যোগ্যতা হারাবে। উদাহরণ দেখো, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। একটি বাক্য, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, অর্থাৎ এখানে হৃদয়কে মন্দিরের সাথে তুলনা করা হয়েছে, যে আমার হৃদয়টা না মন্দিরের মতো পবিত্র, আর সেই মন্দিরে কি হয়েছে? আশার বীজ বপন করা হয়েছে, মানে আমার মনে আশা জেগেছে। বাক্যের অর্থটা হলো যে কেউ বলছে আমার মনে স্বপ্ন দেখা দিয়েছে, আশা জেগেছে। তাহলে এবার প্রশ্ন, বলছি উপমার ভুল প্রয়োগ, তো মন্দিরের সাথে হৃদয়কে তুলনা করা কি ভুল হয়েছে? মন্দির পবিত্র, হৃদয় তো পবিত্র, তাহলে এখানে ভুল কোথায় হলো? ভুল হয়েছে তার বাকি অংশে। মন্দিরে বীজ বপন করা যায় না, ওই যে বীজ বপন করার যে পার্সপেক্টিভটা ওর সাথে মন্দির যায় না, যার জন্য এই মন্দির শব্দটাকে এখানে পাল্টাতে হবে। তুমি যদি বীজ বপন ঠিক রাখো, বীজ বপন ঠিক রাখো, তাহলে তোমাকে দিতে হবে হৃদয় ক্ষেত্রে, কারণ খেতে বীজ বপন করা যায়, হৃদয় জমিনে, যে কোনোভাবে, হৃদয় মাঠে। ঠিক আছে, তুমি যদি বীজ বপন ঠিক রাখো। আবার যদি বীজ বপনকে পাল্টে দাও তাহলে হতে পারে আমার হৃদয় মন্দিরে আশার প্রদীপ প্রজ্বলিত হলো, আশার প্রদীপ প্রজ্বলিত হলো। অর্থাৎ সামগ্রিক সিকোয়েন্সটা ঠিক থাকতে হবে। এখানে উপমা দিতে ভুল হয়ে গেছে, কারণ বীজ বপন করার ব্যাপারের সাথে মন্দির যায় না। আবার মন্দির উপমা ঠিক রাখলে এই বাকি অংশটা পরিবর্তন করতে হবে। এই হলো উপমার ভুল প্রয়োগ। অর্থাৎ আমরা যখন কারোর সাথে কারোর তুলনা করব, তুলনা করার সময় খেয়াল করব যে তুলনাটা যেন যথার্থ হয়। ঠিক আছে, আর তুলনা করতে যদি ভুল করি তাহলে বাক্য যোগ্যতা হারাবে। এবারও প্রশ্ন, যোগ্যতার কোনটা নষ্ট হবে, বাইরের দিক না ভেতরের দিক, মানে ভাবগত না অর্থগত? এটা খুব সহজ, এটা নিয়ে আর উত্তর চাইবো না, পরেরটার উত্তর চাইবো, কারণ এটা অর্থগত, ভাবগত না। অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই যে মন্দিরের মধ্যে তুমি বীজ বপন করে দিচ্ছ, সিকোয়েন্সটা ঠিক থাকছে না, অর্থটা ঠিক থাকছে না, অর্থগত দিক নষ্ট হচ্ছে। এরপরে 3 নাম্বার, দুর্বোধ্যতা, যা বোঝা কষ্টকর, খুব কষ্ট হয় বুঝতে। দুর্বোধ্যতা, বাক্যে দুরূহ বা অপ্রচলিত শব্দ ব্যবহার করলে বাক্য দুর্বোধ্যতা দোষে দুষ্ট হয়। বাক্যে যদি খুব কঠিন অপ্রচলিত শব্দ ব্যবহার করো বাক্য দুর্বোধ্য হয়। যেমন চলো হিমাংশু দেখতে ছাদে যাই, চলো হিমাংশু দেখতে ছাদে যাই। এবার প্রশ্ন, এটা বলার ফলে বাক্য বলছি আমরা যোগ্যতা হারিয়েছে। কোন দিকটা নষ্ট হয়েছে, বাইরের দিক না ভেতরের দিক, অর্থগত না ভাবগত? ঝটপট দেখি উত্তর। চলো হিমাংশু দেখতে ছাদে যাই, এই বাক্য যদি আমরা ব্যবহার করি তাহলে কোন দিকটি নষ্ট হবে, ভাবগত না অর্থগত? আয়েশা লিখেছেন অর্থগত।
মিলভা ইসলাম অর্থগত, অর্ণব ভাবগত, ইয়াসমিন রুমি ভাবগত, অর্ণব অর্থগত, রাজ ইমরোজ অর্থগত, ওমায়ের ইসলাম ভাবগত, মাইবা খাতুন ভাবগত, মুন তাহা ভাবগত, শেখ রাবেয়া আক্তার ভাবগত। শেষের দিকে যারা টানা ভাবগত বলে গেছেন গণতান্ত্রিকভাবে তারা জয়ী হয়েছেন। অর্থাৎ এটা ভাবগত, কারণ অর্থ তো ঠিক আছে। হিমাংশু মানে চাঁদ, চলো চাঁদ দেখতে ছাদে যাই, তাহলে অর্থ তো ঠিক আছে, অর্থ তো নষ্ট হয়নি, অর্থ নষ্ট হয়নি, ভাব নষ্ট হয়েছে, বাইরের চেহারা। কারণ চলো দেখতে ছাদে যাই এই শব্দগুলোর যে চেহারা আবহ তার সাথে হিমাংশু আবহটা মেলে না, একটি অপ্রচলিত শব্দ এখানে ব্যবহার করে দিয়েছে। এই জায়গায় যদি আমরা চাঁদ চন্দ্র ব্যবহার করতাম বাক্যের অর্থ শ্রোতা খুব সহজে বুঝতো। তাহলে এই যে একটি অপ্রচলিত দুর্বোধ্য, দুর্বোধ্য মানে যা বোঝা কষ্টকর, এরকম কষ্টকর শব্দ অপ্রচলিত শব্দ দিলে বাক্যটা দুর্বোধ্য হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা দুর্বোধ্যতা বুঝলাম যে বাক্যে যদি আমরা কোনো অপ্রচলিত শব্দ দুর্বোধ্য শব্দ ব্যবহার করি তাহলে সেটা কি নষ্ট করবে, আমার ভাব নষ্ট করবে, অর্থ ঠিক থাকবে, পাঠকের কষ্ট হবে। এটা নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু একটি প্রবন্ধ লিখেছেন, রচনার শিল্পগুণ, যে তুমি একটা সাহিত্য লিখতে গেলে তার শিল্পগুণ থাকতে হয়, অর্থাৎ এই বিষয়গুলো রাখতে হবে। পাঠকের কষ্ট হবে, পাঠক পড়তে কষ্ট পাবে, এইরকম কাজ করা যাবে না। এই যে দেখো চলো হিমাংশু দেখতে ছাদে যাই, এই বাক্যের অর্থ বোঝার জন্য তাকে ডিকশনারি সাহায্য নিতে হবে অথবা অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে যে হিমাংশু কি, তাহলে তার কষ্ট হলো, বাক্যটা দুর্বোধ্য হলো। আর দুর্বোধ্য হলেই বলছে যোগ্যতা নষ্ট হবে, অর্থ ঠিক আছে কিন্তু যোগ্যতা নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে 4 নম্বরে যাচ্ছি আমরা, গুরু চণ্ডালী দোষ। এটা কিন্তু সেই ছোটবেলা থেকে আমরা জানি, গুরু চণ্ডালী, প্রশ্নের উপরে সুন্দর করে বড় বড় অক্ষরে লেখা থাকে, একই প্রশ্নের উত্তরে সাধু চলিত রীতির মিশ্রণ দূষণীয়। অর্থাৎ আমরা জানি সাধু রীতি আর চলিত রীতির মিশ্রণ ঘটালে গুরু চণ্ডালী হয়। এটা এসে থেকে জানো পার্সপেক্টিভটা, সেই প্রাচীনকালে যখন ব্রাহ্মণ্যবাদের ব্যাপক প্রভাব ছিল তখন গুরু মানে ব্রাহ্মণ, চণ্ডাল মানে চাড়াল, নিচু জাত, শূদ্র। ওই শূদ্রের গায়ের ছায়া লাগলেও কিন্তু ব্রাহ্মণের নাকি জাত চলে যেত, শূদ্রের গায়ের ছায়াটাও যদি লাগতো ব্রাহ্মণের গায়ের জাত চলে যেত। তাহলে কতটা দূরত্ব রাখতে হয় ব্রাহ্মণ এবং শূদ্রের সাথে, চণ্ডালের সাথে একসাথে মেশানো যায় না। তো ওরকম সাধু রীতি আর চলিত রীতি শব্দ একসাথে মেশানো যাবে না। তাহলে ওই গুরু আর চণ্ডাল মিশালে যে পাপ হবে, যে অপরাধ হবে, এখানেও তোমার সেম অপরাধ হবে। দেখো কোন জায়গা থেকে এসছে শব্দের উৎপত্তিটা। ব্রাহ্মণের সাথে শূদ্রের মেলামেশা যেমন পাপের ব্যাপার, অপরাধের ব্যাপার, এখানেও ওই চলিতের সাথে মানে বাংলা শব্দের সাথে সংস্কৃত শব্দের মেলানোটা দূষণীয় এবং অপরাধ। তো এই জায়গায় আমরা একটা ভুল কনসেপশন অনেকেরই থাকে। আগের বাক্যটা দেখো, অনেকে এটাকে বলে যে গুরু চণ্ডালী হয়েছে। এই যে চলো হিমাংশু দেখতে ছাদে যাই, অনেকে মনে করে এখানেও গুরু চণ্ডালী হয়েছে। কারণ কি, চলো বাংলা শব্দ, দেখতে বাংলা শব্দ, ছাদে বাংলা শব্দ, যাই বাংলা শব্দ, এর মাঝখানে একটি সংস্কৃত হিমাংশু, তাহলে বাংলার পাশে তো সংস্কৃত বসে গেছে, সো গুরু চণ্ডালী হয়েছে। না বন্ধুরা, আজকে তুমি সুস্পষ্ট করে জেনে নাও, যদি কোথাও দেখো বাংলা শব্দের সাথে সংস্কৃত শব্দ মিলে এক শব্দে পরিণত হয়েছে, সেখানেই কেবল গুরু চণ্ডালী হবে। পাশাপাশি বসলে কোনো দোষ নাই। যদি সংস্কৃত শব্দ স্বাধীনভাবে বসে, তার পাশে বাংলা শব্দ স্বাধীনভাবে বসে, কখনো গুরু চণ্ডালী হবে না। গুরু চণ্ডালী হতে গেলে বাংলার সাথে সংস্কৃতের মিক্সচার লাগবে, মিশ্রণ মিলে এক শব্দ হতে হবে। যেমন উদাহরণ দেখো, গরুর শকটে চড়ে দেবদাস যায় পার্বতী তরে। শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসে আমরা দেখি দেবদাস শেষকালে পার্বতীর কাছে যায় গরুর গাড়িতে চড়ে। এই যে গরুর শকটে, এই জায়গায় গুরু চণ্ডালী হয়ে গেছে, কারণ গরু বাংলা শব্দ, শকট সংস্কৃত শব্দ, দুইটা মিলে এক শব্দ হয়ে গেছে, মিক্সচার হয়ে গেছে, এই জন্য এটা গুরু চণ্ডালী, এটা গুরু চণ্ডালী, এটা করা যাবে না। তাহলে কি করতে হবে, হয় বাংলা বাংলা, না হয় সংস্কৃত সংস্কৃত। যদি এটার আমরা কারেকশন করি বাংলা বাংলা, তাহলে গরুর গাড়িতে চড়ে দেবদাস যায় পার্বতীর তরে, বাংলা বাংলা কারেকশন করলাম। আবার যদি আমি সংস্কৃত দিয়ে করি তাহলে গো শকটে চড়ে, গো শকট। দেখো দুইভাবে শুদ্ধ করতে পারো। আমরা কিন্তু এই শুদ্ধ রূপগুলোই আগামীকালের ক্লাসে আমাদের থাকবে, বাক্য রূপান্তরে, এবং পরে আরেকটা পর্ব আছে বাক্য শুদ্ধিকরণ, সেখানে বাক্যে শুদ্ধাশুদ্ধি। তাহলে দেখো
গরুর শকট, এটা ভুল, কারণ সাধু চলিতের মিশ্রণ হয়েছে, গরু চণ্ডালী হচ্ছে। শুদ্ধ রূপ হবে গো শকট অথবা গরুর গাড়ি। এইভাবে 5 নম্বর পয়েন্টে আমরা আছি বাহুল্য দোষ। নামই দেয়া আছে বাহুল্য, মানে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা, অপ্রয়োজনীয় শব্দ বাক্যে নিয়ে আসা। সাধারণত কি হয়, বহুবচন করলে, একটি বাক্যে 2 বার বহুবচন করলে অর্থাৎ প্লুরাল করলে বাক্যটা বাহুল্য দোষ হয়। যেমন সব ছাত্ররা আজ ক্লাসে উপস্থিত। দেখো, একবার বহুবচন করেছি ছাত্ররা, রা বিভক্তি যোগ করে, আবার করেছি তার সামনে সব শব্দটা যোগ করে, 2 বার বহুবচন হয়েছে, এই জন্য এটা বলছে বাহুল্য দোষ। এর আগে হয় সব আমরা বাদ দিব, যে ছাত্ররা আজ ক্লাসে উপস্থিত, এটা শুদ্ধ, অথবা সব ছাত্র আজ ক্লাসে উপস্থিত। এইভাবে আমরা প্রায়ই কলেজে নোটিশটা দেখি, যখন অফিস থেকে নোটিশ আসে, সকল ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেখো, সকল ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে। তুমি যখন কোনো অফিসের কর্তা ব্যক্তি হবে, তোমাকে হয়তো এরকম নোটিশ সার্ভ করতে হবে, লিখতে হবে, তখন কিন্তু সাবধান বন্ধুরা, যে আজকে তুমি শিখলে 2 বার বহুবচন করা যাবে না, বাক্য যোগ্যতা হবে। 2 বার যদি আমি প্লুরাল করি, তাহলে আমরা কি বলবো, ওটার সকল ছাত্র আজ উপস্থিত এটার। আর যে নোটিশের কথা বললাম, ওখানে তুমি বলবে সকল ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অথবা ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে। 2 বার বহুবচন করলে আমার এটা বাহুল্য দোষ হবে এবং বাক্য যোগ্যতা হবে। শেষ পয়েন্ট হলো আমাদের বাগধারার শব্দ পরিবর্তন। যদি আমরা বাগধারার শব্দ পরিবর্তন করে দেই, তাহলে বাক্য যোগ্যতা হারাবে। এখন বাগধারাটা কি? বাগধারা তোমরা জানো, সুদীর্ঘকাল ধরে কোনো একটি শব্দ বা শব্দগুচ্ছ জনসমাজে ব্যবহৃত হতে হতে একটি বিশেষ অর্থ পেয়ে যায়, তখন ওটার নাম দিই আমরা বাগধারা। দেখো ঘটনাটা কি, কোনো একটি শব্দ বা একাধিক শব্দ বা শব্দগুচ্ছ সুদীর্ঘকাল ধরে জনসমাজে ব্যবহৃত হতে হতে তার একটি বিশেষ অর্থ তৈরি হয়ে যায়, তখন ওই শব্দটি হয়ে যায় আমাদের কাছে বাগধারা, এবং ওই শব্দটি দিয়ে ওই বিশেষ অর্থই আমরা বুঝি। তবে ওই শব্দের অর্থ শব্দটা যদি পাল্টে দাও, তাহলে কিন্তু আগের অর্থটা আর থাকবে না। যেমন উদাহরণ দিই, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম অবাস্তব জিনিস, ঠিক আছে? তুমি এটার পরিবর্তে ঘোড়ার সমার্থক শব্দ যদি দাও ঘটকের ডিম বা ঘটকের ডিম্ব, তাহলে কিন্তু ঘোড়ার ডিম বাগধারার অর্থটা আসবে না, আসবে না। আমরা জানি ভূষণ্ডির কাক একটি বাগধারা, মানে দীর্ঘায়ু ব্যক্তি। ভূষণ্ডির কাক, তুমি যদি এখানে কাকের পরিবর্তে কাউয়া ব্যবহার করো, ভূষণ্ডির কাউয়া, তাহলে কিন্তু ওই দীর্ঘায়ু ব্যক্তিটা বোঝাবে না। আবার ধরো অরণ্যের রোদন, মানে নিষ্ফল আবেদন, যে আবেদনে ফল পাওয়া যায় না। অরণ্যর জায়গায় যদি তুমি বন ব্যবহার করো, যে বনে রোদন, বনে ক্রন্দন, তাহলে বনে কান্নাকাটি বোঝাবে, ওই নিষ্ফল আবেদন অর্থটা বোঝাবে না। এইবার প্রশ্ন, আমরা একদম সময় শেষ উত্তরটা দিয়ে আমরা খুশি মনে আজকের মতো ক্লাস শেষ করতে চাই। দেখি কে উত্তরটা দেবেন, সবার আগে জয়ী হবেন। বাগধারার শব্দ পরিবর্তন করলে আমার কোনটা নষ্ট হয়, ভাবগত না অর্থগত? এবার কিন্তু সবার সঠিক উত্তরটা চাচ্ছি, ভাবগত না অর্থগত? আমরা যদি বাগধারার শব্দ পরিবর্তন করে দেই, আমার বাক্য যোগ্যতা হারাবে, সেক্ষেত্রে কোনটা নষ্ট হবে, ভাবগত দিক না অর্থগত দিক? দেখি, আমি এবার কিন্তু সবার অর্থটাই সঠিক উত্তরটা চাচ্ছি। ভাবগত সৌরেন আদর, অর্থগত ইয়াসমিন রুমি, শারিয়া রাশিদ অর্থগত, নাসির উদ্দিন ভাবগত, সাদিয়া রহমান কোনো উত্তর লেখেননি, মুনতাহা ভাবগত, লাবিব হাসান অর্থগত, ওমায়ের ইসলাম অর্থগত, রিফা জারিফ, বহুদিন পরে রিফা জারিফকে দেখলাম, অর্থগত। দুঃখিত, মাঝখানে অনেক গ্যাপ পড়ে গেছে, এই জন্যই কিনা। রিফা জারিফ অর্থগত বললাম, রেবেকা সুলতানা ভাবগত, পিনাক অর্থগত, ভাসান্ত চাকমা অর্থগত, বসন্ত চাকমা দুঃখিত, মির্জা মিশরি ভাবগত, মাহাদি ভাবগত। বন্ধুরা
খুব খুশি হয়ে আজকে ক্লাসটি শেষ করতে চেয়েছিলাম, আসলে খুব খুশি হতে পারলাম না। দুঃখ দিয়েছেন কারা জানেন? যারা ভাবগত লিখেছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, দোয়া করছি তারা আর একটু মনোযোগী হন। এতক্ষণ ক্লাস করার পরেও এত সহজ ব্যাপারটি যখন ধরতে পারলেন না, আমরা আপনার জন্য দোয়া করা ছাড়া, দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু বলতে পারছি না। কারণ স্পষ্ট করে বলেই দিলাম, একটি বাগধারা মানে হলো নির্দিষ্ট একটি অর্থ, যুগ যুগ ধরে ওই শব্দটি ওই অর্থটি বোঝাবে। যদি শব্দটা আমরা বদলে দেই তাহলে আগের অর্থটা হারিয়ে যাবে, তাহলে তো অর্থগত দিক নষ্ট হয়ে গেল। যেমন উদাহরণও দিলাম, অরণ্যে রোদন, এটা নিষ্ফল আবেদন অর্থে। অরণ্যের জায়গায় যদি আমি বন ব্যবহার করি তাহলে আর নিষ্ফল আবেদন অর্থটা আসবে না, বনে কান্নাকাটি বোঝাবে, তাহলে এটা অর্থগত দিক নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা এই পর্যন্ত আজকে রাখছি। আমরা জানলাম বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের যে লক্ষণগুলো, 6টি লক্ষণ, সেগুলো দেখলাম এবং কিভাবে সেই লক্ষণগুলো যথার্থভাবে মেনে চলতে হয়, বৈশিষ্ট্যগুলো খেয়াল করতে হয়, সেগুলো আমরা জানলাম। আগামীকালের ক্লাসে ইনশাল্লাহ সেম একই সময়ে ঠিক 11টায় আমরা বাক্যের রূপান্তর করব এবং একই সাথে বাক্যের গঠন নিয়ে আলোচনা করব, এবং এই দুটো পর্ব মিলে আমাদের বাক্য প্রকরণ বা বাক্যতত্ত্ব অংশটি শেষ হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। অনেক অনেক ধন্যবাদ।